আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আমাদের যে ধারাবাহিক আয়োজন অনশর্ট এমসিকিউ ক্লাসগুলোর সেই ধারাবাহিক আয়োজনে আজকে আমি তোমাদের স্নেহা আপু ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের উপরে ওয়ান শট এমসিকিউগুলো নিয়ে হাজির হয়ে গিয়েছি। সো তোমরাও যুক্ত হয়ে যাও। ইতোমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে এই সার্টেন টাইমের মধ্যে 2জন যুক্ত হয়ে গিয়েছে। সো একটু সব জায়গায় শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, অ্যান্ড আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা একটু জানা দাও। আর আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, অলরাইট। সো সব কিছু ঠিকঠাক থাকলে আজকে আমরা ম্যানেজমেন্টের কোন চ্যাপ্টারটা বলতে পারো? আজকে আমরা যদিও বলে দিছি পোস্টের মধ্যে, তাই না? পোস্টের মধ্যে বলে দিয়েছি যে আজকে আমরা পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসায় মানে কোম্পানি সংগঠন, যেটাতে অনেকেরই সমস্যা থাকে, তাই না? সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম তাসফিয়া সুলতানা, নাফিসা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আহ তো আজকে সবাই আসলে আমরা শুরু করব দুর্দান্ত ক্লাস, অ্যান্ড আমরা জাস্ট 1 মিনিটের মতো সময় নিব। এর মধ্যে দেখি কয়জন আমাদের সাথে যুক্ত হয়, এবং এই লাইভের যুক্ত হওয়ার অ্যাটেন্ডেন্সটা নিব এবং রেসপন্স নিব। আজকের ক্লাসে যার যা মন চায় সেই সে রিয়াক্ট দিবা অ্যান্ড রেসপন্স করবা কমেন্টের মাধ্যমে। তাহলে আমি তোমাদের ম্যানেজমেন্টের এইরকম আরও ক্লাস নিব কিনা সেটা ডিসাইড করব। সো তোমাদের রেসপন্স এগুলো কিন্তু তোমাদের জন্য একদম ওপেন ফর অল। সো যেহেতু একটা ফ্রি অ্যারেঞ্জমেন্ট তোমাদের সবার জন্য, তাই আমি একটু শেয়ার করে দিই আমার আইডিতে, যাতে করে আমার আইডিতে থাকা কিছু বাচ্চা কাচ্চারাও চলে আসতে পারে। হ্যাঁ আপু, সব কিছু ঠিকঠাক। সো একটু রিয়াক্ট, একটু কমেন্টের রেসপন্স সব কিছুর ওপরেই নির্ভর করবে যে হ্যাঁ এইরকম স্নেহা আপুর থেকে তোমরা ক্লাস চাও কিনা। ঠিক আছে, করেন করেন, তুমি বললে তো হবে, সবাইকেই বলতে হবে, তাই না? সো সব প্রেসে একটু শেয়ার করে দিই। আমি শেয়ার করেছি, তুমি কি তোমার টাইমলাইনে শেয়ার করেছো? বলো। মিস বাউল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? বাসায় থেকে ক্লাস করতেছি। ওয়ালাইকুম আসসালাম। বাসায় থেকেই তো ক্লাস করবা? ওকে। তো বলে রাখি, তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো অনেকেই, তো আর 27-এর বাচ্চাদের জন্য বলি যে বেসিক থেকে অ্যাডভান্স, তো এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাকেই ফোকাস রেখে করা হয়েছে। তো যারা একদম বেসিকের বাচ্চা, একদম 27-এর ব্যাচে জাস্ট নতুন হিসেবে নাদান বাচ্চা হিসেবে যুক্ত হয়েছ, তোমরাও এখান থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে পারবে ইনশাল্লাহ। মানে আমি এমন কিছু রাখবো না যেটা তুমি বুঝবা না, ঠিক আছে? যে ক্লাসের কিছু পার্ট আমি বুঝবো, কিছু পার্ট বুঝবো না, এমন কিছু রেখে যাব না ইনশাল্লাহ। এই তো সবাইকে মেনশন করে দিয়েছে। তো সবাইকে যেহেতু মেনশন করে দিয়ে ফেলেছো, আমিও আমার আইডিতে শেয়ার করে ফেলেছি। সবাই আস্তে ধীরে আস্তে আস্তে ধীরে আসতে থাকুক এবং আমরা শুরু করতে থাকি। আমি বলবো আমার বলার আগেই দেখবা যে তোমরা কতগুলো অ্যান্সার করতে পারো, ঠিক আছে? আমি অ্যান্সার বলার আগে তুমি দেখবা যে এখানে অ্যাপ্রক্সিমেট কয়টা এমসিকিউ আছে, সেটার মধ্যে কতগুলো তুমি পারো সেটা একটু আগে থেকে দেখবা। তুমি যদি আগে থেকে পারো তাহলে তুমি তো আগায় গেছো। সো ট্রাই করবা, আমি কিন্তু সময় দিব। হ্যাঁ আপু, অনেক সুন্দর লাগতেছে আজকে আপনাকে, অ্যাজ অলওয়েজ। থ্যাংক ইউ। আমি কিন্তু দুর্দান্ত রিপ্লাই দিই কমেন্টের। আমি এসএসসি 25 ব্যাচ, আমি আপুর অনেক রিপ্লাই দেখছি। আচ্ছা আচ্ছা, 25 ব্যাচ। তুমি তাহলে ক্লাস করতেছো, দেখছো তোমাদের বড় সিনিয়র ভাইয়া আপুরা। আপু কোন টপিক পড়াবেন? আজকে আমরা পড়াবো যৌথ মূলধনী ব্যবসায়। কোনটা পড়াবো? যৌথ মূলধনী ব্যবসায়। কি পড়াচ্ছি? যৌথ মূলধনী ব্যবসায়, which is কোম্পানি সংগঠন। যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন, ঠিক আছে? সো কোম্পানি সংগঠন, এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি। সরি গাইস, রেডি?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখনো সালাম দেওয়ার পর্বটা শেষ হয় নাই। হাই। ওকে আপু, লেটস গেট স্টার্টেড। চলো শুরু করি, চলো 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 শুরু করি। হুম, রেডি? লেটস গেট স্টার্টেড। তার আগে তোমাদেরকে বলি যে তোমরা যারা এইচএসসি 27 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা আছো, তোমাদের জন্য একটা পাবলিক গ্রুপ খোলা হয়েছে, দেখছো? যেখানে তোমরা তোমাদের লেটেস্ট আপডেট এবং ফ্রি অ্যারেঞ্জমেন্টগুলো পাবা, এরকম ইফেক্টিভ ফ্রি ক্লাসগুলা। আর আমাদের এসিপির গ্রুপ যেহেতু, তার মানে প্রত্যেকটা টিচার ঢাবিয়ান থাকবে, অনেক বিশেষত্ব থাকবে। এসিপির অনেক বিশেষত্ব আছে, তাই না? সো এই যে একটা পাবলিক গ্রুপ আছে, এখানে যে কেউ যুক্ত হতে পারবে। সো 27 এবং 26 ব্যাচের বাচ্চারা একটু সার্চ করে দেখবা, এসএসসি 27 এবং 26 সুপার স্টুডেন্টস এসিপি। তোমরা যারা সুপার স্টুডেন্ট, হ্যাঁ, একটু এমফাসাইজ করে সুপার করা হয়েছে, সুপারকে আর একটু মডিফাই করার জন্য সুপার করা হয়েছে, ঠিক আছে? তো সুপার স্টুডেন্টের জন্য কিন্তু আমাদের একটা পাবলিক গ্রুপ, যেখানে তোমরা যুক্ত হয়ে যাবা। ওখানে তোমাদের জন্য আমাদের পেজটা তো নর্মালি হচ্ছে মিক্স, রাইট? এখানে অ্যাডমিশন, এইচএসসি সবার জন্য অ্যানাউন্সমেন্ট থাকে, কিন্তু এখানে বেসিক্যালি শুধুমাত্র তোমাদের জন্যই সব অ্যারেঞ্জমেন্ট থাকবে, তোমাদের সব আপডেট এখানে থাকবে, অলরাইট? তো তোমরা এখানে যুক্ত হয়ে যাবা। আপু স্টার্ট করব। ওকে, প্রথম প্রশ্ন, বোনাস শেয়ার। বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? খুবই ভালো প্রশ্ন। এখন আমাকে আগে জানতে হবে, আপু আমি শুধু প্রশ্নটা দেখছি। আমি আবারও বলে দিচ্ছি, আজকে যে কয়েকটা কোশ্চেন আমি নিয়ে এসেছি, আমি বলতে পারি যে এই কোশ্চেনগুলা আমি যেভাবে পড়াচ্ছি অ্যানালাইসিস করে এইভাবেই যদি তুমি পড়ো, তাহলে পুরো চ্যাপ্টার রিভিশন হওয়া পসিবল। সাথে সাথে তোমার এই চ্যাপ্টারের প্রিপারেশন মোস্ট অফ দ্য কমপ্লিট হয়ে যাবে। কি বললাম? আমি কিভাবে পড়াই দেখি, দেখো। আর হচ্ছে যা যা বলবো এগুলা চাইলে নোট করতে পারো। অ্যান্ড যেটা করবা, মনের মধ্যে আত্মবিশ্বাস রাখবা যে এখানে যে এমসিকিউ গুলা নিয়ে আসছি সেইগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বোর্ডে আসার জন্য খুব বেশি উপযোগী। অলওয়েজ অলওয়েজ, রাইট? ইয়া। সো প্রথম অ্যান্সার করো, বোনাস শেয়ার ইস্যু করা হয় কার মধ্যে? বোনাস শেয়ার কাকে বলে? বোনাস শেয়ার হচ্ছে কোম্পানি নগদ টাকা লভ্যাংশ হিসেবে প্রোভাইড না করে যখন শেয়ারের মাধ্যমে তার শেয়ার হোল্ডারদেরকে প্রোভাইড করে, তখন সেটা হচ্ছে শেয়ার, তাকে বলা হয় বোনাস শেয়ার, রাইট? তাহলে বোনাস শেয়ার জিনিসটা বুঝতে পারলাম। বোনাস শেয়ার হচ্ছে কোম্পানি কি করে, কোম্পানি নগদ টাকা লভ্যাংশ হিসেবে দেয় না। তাহলে কোনটাকে লভ্যাংশ হিসেবে দেয়? ধরো আমার এখন ক্যাশের অনেক ক্রাইসিস চলতেছে, তো আমি ক্যাশে টাকা দিতে পারবো না, তাহলে আমি কিভাবে টাকা দিব? আমার শেয়ার আছে, আমার কোম্পানির অনেকগুলো শেয়ার আছে। সো লভ্যাংশ যেটা আমি দিতাম সেটাকে, মানে নগদ টাকায় যেটা দিতাম সেটাকে আমি কনভার্ট করছি কোথায়? শেয়ারে কনভার্ট করছি। তো নগদ টাকার পরিবর্তে লভ্যাংশ দিতাম নগদ টাকায়, সো নগদ টাকার পরিবর্তে আমি শেয়ার দিচ্ছি। সো সেটাই হচ্ছে বোনাস শেয়ার। তো বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? পরিচালকদের মধ্যে, শেয়ার হোল্ডারদের মধ্যে, ডিবেঞ্চারদের মধ্যে, নাকি সাধারণ জনগণের মধ্যে? আমি কিন্তু সংজ্ঞার মধ্যেই বলে দিছি, অনেকেই তোমাদের অ্যান্সার করে ফেলছে। ক্লাসগুলোর পিডিএফ অবশ্যই পাবা, ক্লাসটা শেষ হওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে ক্যাপশনে পেয়ে যাবা। বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? বোনাস শেয়ার ইস্যু করা হয়, আমি বলেই দিছি, যে তার বর্তমানে যারা কোম্পানির শেয়ার হোল্ডার আছে, যারা কোম্পানি থেকে শেয়ার কিনছে ইতোমধ্যে, তাদেরকেই তো লভ্যাংশ দিব, তাই না? আমার যারা শেয়ার হোল্ডার না, আমার শেয়ারের যারা মালিক না, তাদেরকে কেন আমি সাধারণ আমজনতাকে কেন ডেকে ডেকে লভ্যাংশ দিতে যাব বলো? আমি তো লভ্যাংশ তাদেরকেই দিব। লভ্যাংশ নগদ টাকা দিতাম, কিন্তু আমার এখন নগদ টাকা নেই, এই জন্য আমি শেয়ারে প্রোভাইড করতেছি, তাই না? তো সেই লভ্যাংশটা শেয়ারে দেই আর নগদ টাকাই দেই, শেয়ারে যখন দিব তখন সেটা বোনাস শেয়ার হবে। আর সেই লভ্যাংশটা আমার যে কোনোভাবেই দিতে হবে, তবে সেটা শেয়ার হোল্ডারদের মধ্যেই দিব, বাইরের মানুষকে তো আমি টাকা পয়সা দিব না, লভ্যাংশ দিব না। আমি হচ্ছে আমার যারা শেয়ার হোল্ডার তাদেরকেই দিব। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বোনাস শেয়ার তাহলে কাকে বলে এটা জানলাম, আর এটা ইস্যু করা হচ্ছে কাদের মধ্যে সেটাও জানলাম। ওকে, 2 নম্বর প্রশ্ন, দেখি কে কে অ্যান্সার করতে পারে। আপু কয়েকটা অধ্যায় বাকি আছে, শেষ করে দিয়ে ইনশাল্লাহ।
একের বি অ্যান্সার করেছে ইমো, দেন হচ্ছে মাকসুদা, সামি, অনেকেই অ্যান্সার করেছে। গুড। আবরার, আনিক। হ্যাঁ, সেকেন্ড নাম্বার প্রশ্ন 2 নম্বর প্রশ্ন অ্যান্সার করো। কোনটি স্মারকলিপির বিষয়বস্তু? আমরা জানতে হবে স্মারকলিপির ধারা কয়টি। ঠিক আছে, স্মারকলিপির ধারা কয়টি? স্মারকলিপির ধারা কয়টি বলো তো, আমার সাথে সাথে বলো, ওইখানে পড়ে যাও। এইভাবে বিশ্লেষণ করে পড়তে হবে। ধরো একটা নাদান বাচ্চা, সে কিচ্ছু জানে না, সে আমার ক্লাস করতেছে, সে কিভাবে করবে? স্মারকলিপির ধারা কয়টি? 6টি। এখন স্মারকলিপি কাকে বলে? স্মারকলিপি হচ্ছে কোম্পানি গঠন করার জন্য একটা দলিল প্রয়োজন হয়, সেটার মূল দলিল বলা হয় স্মারকলিপিকে। একটা কোম্পানি তুমি যে গঠন করলা, তুমি পরিচালনা করবা, তো পরিচালনা করতে গেলে তোমার তো একটা দলিল প্রয়োজন হবে যে এইটা অনুযায়ী তুমি পরিচালনা করবা, তাই না? তো 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল বা গঠনতন্ত্র, যেখানে কিনা স্মারকলিপিতে 6টি বিষয়বস্তু বা 6টা ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। 6টা ধারা কি কি আমরা একটু জানতে চাই। জানতে চাও না তোমরা? হ্যাঁ, আমরা জানতে চাই। আচ্ছা, নাম ধারা, উদ্দেশ্য ধারা। তুমি যদি জানো ধারা কয়টি, নাম ধারা, উদ্দেশ্য ধারা, দায় ধারা, ঠিকানা ধারা, আর কি মূলধন, লাস্টেরটা কে বলতে পারবা? সম্মতি ধারা। সো এই হচ্ছে আমাদের স্মারকলিপির যে 6টা ধারা, এই যে 6টা ধারা। আচ্ছা, আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি সেটা হচ্ছে যৌথ মূলধনী সংগঠন বা কোম্পানি সংগঠন, যেটা হচ্ছে যেরকম ধরো এক মালিকানা ব্যবসার কোনো নির্দিষ্ট আইন নাই, অংশীদারি ব্যবসা 1932 সালের আইন দ্বারা গঠিত পরিচালিত হয়। কোম্পানি সংগঠন ঠিক সেরকম 1994 সালের আইন দ্বারা গঠিত পরিচালিত হচ্ছে। এবং কোম্পানি সংগঠন অন্যগুলা থেকে, এক মালিকানা অংশীদারি থেকে আলাদা হওয়ার কারণ আছে। কারণটা হচ্ছে কোম্পানি সংগঠন ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো, মানে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। সে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো সব কাজগুলো পরিচালনা করে। তার অস্তিত্ব চিরন্তর অস্তিত্ব, মানে তোমার কোনো একটা মালিকের দেউলিয়া, মৃত্যু বা কোনো কারণে ওই ব্যবসায়টা বিলয়সাধন হয় না। কিন্তু এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায় কিন্তু যদি কোনো অংশীদারের মৃত্যু বা আদালত কর্তৃক কিনেও সেটা ঘোষণা দিলে বিলোপসাধন হতে পারতো, তাই না? কিন্তু এই যে কোম্পানি সংগঠন, এইটার অস্তিত্ব চিরন্তর, আর এটা কৃত্রিম ব্যক্তি সত্তা। সে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো চুক্তি করতে পারে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে, তাই বলা হয় কোম্পানি সংগঠন কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সো এখন বলো কোনটি স্মারকলিপির বিষয়বস্তু? স্মারকলিপির বিষয়বস্তু বা ধারা হচ্ছে 6টি। তাহলে শেয়ার হোল্ডারদের অধিকার, এটা তো হবে না। এই যে আমি উত্তর পেয়ে গেছি, নির্বাচন হবে না, এগুলো হবে না। অ্যান্সার পেয়ে গেছি, রাইট? ইয়া, আই গট মাই অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্ন। ওয়াচিং ওকে। নিচের কোন দলিলটি একটি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বেশি প্রয়োজন? হোয়াট ইজ দ্য ফোকাসিং পয়েন্ট হিয়ার? এটা হচ্ছে অভ্যন্তরীণ। ফোকাসিং পয়েন্টটা কোনটা? অভ্যন্তরীণ। ঠিক আছে, আমি বলেছি কোম্পানি সংগঠনের সবথেকে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে স্মারকলিপি। স্মারকলিপি কোম্পানি সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। স্মারকলিপি কোম্পানি সংগঠনের প্রথম ধরো এবং প্রধান গুরুত্বপূর্ণ দলিল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ, যে কিছু পারে না সেও পারবে, নো ওয়ারিস। এই তো অনেকে অ্যান্সার করে ফেলছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে পরিমেল নিয়মাবলী। কি বললাম? পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলী। ঠিক আছে, পরিমেল নিয়মাবলী বা সংঘবিধি, এটার আরেকটা নাম। তো
দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে পরিমেয় নিয়মাবলী। এখন এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? স্মারকলিপি হচ্ছে বহিস্থ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়, মানে যারা বাইরে থেকে আমার প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের তথ্য জানতে চায় তারা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। হ্যাঁ, আর পরিমেয় নিয়মাবলী করা হয় আমার নিজের পরিচালনার জন্য, মানে আমার অভ্যন্তরীণ ফাংশনগুলা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেইটা পর্যালোচনা করা এবং কিভাবে চলবে সেটা কোন স্ট্যান্ডার্ড ফলো করা, এটা হচ্ছে পরিমেয় নিয়মাবলীর স্ট্যান্ডার্ড ফলো করা। ঠিক আছে, তাহলে এবার আমি বোঝাতে পারলাম যে প্রথম গুরুত্বপূর্ণ দলিল স্মারকলিপি, দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে পরিমেয় নিয়মাবলী বা সংঘবিধি। আর এই যে স্মারকলিপি মানে বহিস্থ ব্যবহারকারীদের জন্য প্রস্তুত করা হয়, আর পরিমেয় নিয়মাবলী অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে যারা কোম্পানির ভেতরে থেকে কোম্পানিকে পরিচালনা করবে তারা কোন নিয়ম কানুন মেনে পরিচালনা করবে সেটাই হচ্ছে পরিমেয় নিয়মাবলীতে উল্লেখ থাকে। তাহলে নিচের কোন দলিলটি একটি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বেশি প্রয়োজন? অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বেশি প্রয়োজন, তাহলে অভ্যন্তরীণ শব্দ পেয়েছি, বিবরণপত্র তো হবে না, এটা তো পাবলিক লিমিটেড কোম্পানি ইস্যু করে, সরকারি আদেশ এগুলো হবে না। পরিমেয় বন্ধ স্মারকলিপির আরেকটা নাম আমি বলে দিব। স্মারকলিপির 3টি নাম আছে, পরিমেয় নিয়মাবলীর 2টি নাম আছে, আমি বলে দিব। তাহলে অ্যান্সার কোনটি হবে? পরিমেয় নিয়মাবলী। আমি দেখেছি সবাই প্রত্যেককেই পেরেছে। সিয়াম তো অস্থির হয়ে গেছে, কতগুলো সি লিখছে, ও মাই গডনেস। ঠিক আছে, আমি কিন্তু পিডিএফটা দিয়ে দিব, তবে পিডিএফটা পাওয়ার জন্য তোমার টাইমলাইনে একটু শেয়ার করতে হবে। তোমার টাইমলাইনে শেয়ার করলে তুমি আমার মেক করা এই পিডিএফটা পেয়ে যাবা। সো মনে করো এই চ্যাপ্টারে যখনই তুমি রিভিশন দিতে যাও, রিভিশন দিতে যাওয়ার সময় তুমি কিন্তু এই পিডিএফটা যদি একবার পড়ে যাও তাহলে এই চ্যাপ্টারের কিন্তু পূর্ণাঙ্গ রিভিশন হয়ে যাবে। আর ব্যাখ্যা তো লিখেই দিচ্ছি, রাইট? সো এই লেখা সম্মিলিত পিডিএফটা পাইতে হলেও শেয়ার করতে হবে তোমার প্রোফাইলে। শেয়ার কেন করো না তোমরা? মানে আমরা তো রেসপন্সটুকুই চাই, এটা তো ফ্রি অ্যানাউন্সমেন্ট, ফুল ফ্রিতেই পাচ্ছ, তাই না? ইয়েস, ওকে। 4 নম্বর প্রশ্ন, কোম্পানির 2টি বার্ষিক সাধারণ সভার মধ্যবর্তী সময়ের ব্যবধান কত হবে? মধ্যবর্তী সময়ের ব্যবধান কত হবে? ঠিক আছে, আমি তোমাকে 3টা ইনফরমেশন দিব এই সম্পর্কিত। হ্যাঁ, কোম্পানির প্রথম বার্ষিক সাধারণ সভা কত মাসের মধ্যে শুরু করতে হয়? 18 মাসের মধ্যে শুরু করতে হয়। 18 মাসের মধ্যে শুরু করা বাধ্যতামূলক, নাইলে হবে না। ঠিক আছে, শুরু করতে হয়। ঠিক আছে, 1994 সালের কোম্পানি আইনে এটা বলা আছে। 3টা ইনফরমেশন দিব। 2 নম্বর ইনফরমেশন, সারা জীবন এই 3টা ইনফরমেশন যদি রাখো হিউজ কাজে দিবে। হ্যাঁ, এক জায়গায় রাখো যে কোম্পানির বার্ষিক সাধারণ সভা প্রথম সভাটা 18 মাসের মধ্যে শুরু করতেই হবে। আর দুইটি সাধারণ সভার মধ্যে, 2টি বার্ষিক সাধারণ সভার মধ্যে 15 মাস পার্থক্য থাকবে। কত মাসের ব্যবধান থাকবে? 15 মাসের ব্যবধান থাকবে। 15 মাসের ব্যবধান থাকবে। আর এই যে সভা যে শুরু করবা, এই সভা শুরু করার আগে মানুষজনকে কি জানাইতে হবে না যে আমি সভাটা শুরু করতেছি? ইয়াস, আমি সভাটা শুরু করব। তো কতদিন আগে জানাইতে হবে? 21 দিন পূর্বে আমার যতগুলো শেয়ার হোল্ডার থাকবে 21 দিন পূর্বে আমি সবাইকে জানাবো। 21 দিন পূর্বে জানাতে হবে বা বিজ্ঞপ্তি দিতে হবে, সবার বিজ্ঞপ্তি দিতে হবে। ঠিক আছে, লিখে ফেলছি, জানাতে হবে তো লিখেই ফেললাম, সমস্যা নেই। এই 3টা ইনফরমেশন সবার রিলেটেড মাস্ট বি লাগে, যারা বেসিক অ্যান্ড অ্যাডভান্স স্টুডেন্ট সবারই লাগবে। ঠিক আছে, আমি তো শেয়ার দেখতে পাচ্ছি না, তোমরা কিন্তু শেয়ার করলে এখানে আমি দেখতে পারবো যারা যারা শেয়ার করতেছো, আমি কিন্তু দেখতে পারবো যে যারা শেয়ার করেছো। অলরাইট, আপু ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবো যারা কোনো কোর্সে নাই? শিওর, কারণ এই যে পাবলিক গ্রুপটা বা আমাদের এই পেজে যতগুলো ফ্রি ক্লাস হয় এগুলো কিন্তু তোমাদের ফ্রি, যারা আছে ফ্রিতে, যারা এনরোল করতে পারে না, হয়তোবা তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি নাই, অথবা তাদের ইচ্ছা নাই, অথবা তাদের মানে বুঝে না যে কিভাবে, কারোর থাকে না যে ওই টিচারের পড়াটা আমি বুঝি, তেমন কাউকে খুঁজে পাচ্ছে না,
তো এই জন্যই তো আমাদের ফ্রি অ্যারেঞ্জমেন্টগুলো, যেন তোমরা আমাদের ক্লাসগুলো করতে পারো। অ্যান্ড অনেকের অনেক রকমের প্রবলেম থাকতে পারে, ফিনান্সিয়াল থেকে অনেক ধরনের প্রবলেম। সো তাদের জন্যই তো আমাদের ফ্রি অ্যারেঞ্জমেন্ট, কোনো কোর্স লাগবে না, জাস্ট ফ্রিতেই এই 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 ক্লাসটা যে কেউ ফ্রিতেই করতে পারবে। ঠিক আছে আপু, করছি। গুড। আমি ক্লাস শেষ করে অবশ্যই দেখবো কারা কারা আজকের কোর্সটা করছে। তাহলে আমি বলবো যে আমার এই যে নোট করা এই পিডিএফটা দিয়ে দিতে খুব ইনস্ট্যান্ট সময়ের মধ্যে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে প্রথম সাধারণ সভা, হ্যাঁ চা খাওয়ার সময় নেই, প্রথম সভা হচ্ছে 18 মাসের মধ্যে শুরু করতে হবে, আর দুইটি সভার মধ্যে 15 মাসের ব্যবধান থাকতে হবে। আর এই যে কোনোই সভা শুরু করি না কেন, সেটার 21 দিন পূর্বে তার শেয়ার হোল্ডারদেরকে জানাইতে হবে। সবাইকে আমাদের মতো এত ফ্রি নাকি? 21 দিন আগে জানাই রাখতে হবে যে হ্যাঁ ওই ডেটে একটা সভা করতে যাচ্ছি, একটা মিটিং করতে যাচ্ছি, আপনারা যদি ফ্রি থাকেন তাহলে আমরা এই ডেটটাই লক করবো। অলরাইট, তাহলে এখন কি বলতো, কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার মধ্যবর্তী কত? সবাই পারছে, ইয়াস, তোমরা তো অনেক লক্ষ্মী বাচ্চা। ওকে, 5 নম্বর প্রশ্ন, একটি পাবলিক লিমিটেড কোম্পানির, এবার আসছে পাবলিক লিমিটেড কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি। আচ্ছা, পাবলিক মানেই তো জানো একটু বড়, পাবলিক মানে একটু বড়, আরেকটা আছে সেটা হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, পাবলিক মানে একটু বড় কোম্পানি আর প্রাইভেট মানে একটু ছোট কোম্পানি। তাই পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে, আচ্ছা প্রাইভেটটা একটু ছোট, প্রাইভেট কারগুলো একটু ছোট হয়ে থাকে, আর পাবলিক ট্রান্সপোর্ট গুলো অনেক বড় হয়ে থাকে, যেমন বাস, ট্রেন, এগুলো অনেক পাবলিক ট্রান্সপোর্ট না, এগুলো বড় হয়ে থাকে। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত? 2 থেকে 50 জন হচ্ছে এর সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা। আর পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে 7 থেকে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আমি ইনফিনিটি সাইন ইউজ করলাম, তার মানে ইনফিনিটি মানে চলতেই থাকবে এমন না, 7 থেকে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম, অনেকেই দেখে অ্যান্সার করে ফেলছে। ওকে, তো এখন আমি বলি যে এটা তো সদস্য সংখ্যা, আমি জানি যে পাবলিক লিমিটেডের এত সদস্য সংখ্যা, প্রাইভেট লিমিটেড এত সদস্য সংখ্যা, জানলাম 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এই সদস্য সংখ্যা নির্ধারিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদে সর্বনিম্ন, আমাকে কি বলছে প্রশ্নটা দেখো, পরিচালনা পর্ষদে সর্বনিম্ন কতজন পরিচালক থাকবে? এটা তোমার সদস্য সংখ্যা সম্পর্কে তথ্য দিছে, আমি দিলাম। এখন আমাকে কি রিলেটেড তথ্য খুঁজতে হবে, যে কোম্পানির পরিচালনা পর্ষদে কতজন থাকবে। তাহলে পাবলিকটা আমি জানি, পাবলিকটা একটু বড় হয় আর প্রাইভেটটা একটু ছোট। তাহলে প্রাইভেট লিমিটেডে 2 জন পরিচালক থাকবে, কারণ প্রাইভেট লিমিটেড সর্বনিম্ন কত? 2 জন সদস্য। আর পাবলিক লিমিটেডের পরিচালক সংখ্যা থাকবে 3 জন। কেন 3 জন? 7 জন কেন না? কারণ এটা আইনে বলছে। প্লাস হচ্ছে এই যে এইখানে 2 জন পরিচালক আর এইখানে 7 জন, এত পরিচালকের আমার প্রয়োজন নাই, সর্বনিম্ন আমার 3 জন থাকলেই হয়। এই জন্যই সর্বনিম্ন 3 জন পরিচালক। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদে সর্বনিম্ন থাকবে কতজন? 3 জন। আর প্রাইভেট লিমিটেডে সর্বনিম্ন থাকবে কতজন? 2 জন পরিচালক। তাহলে অ্যান্সার কোনটা হবে? সবাই পারছো, গুড। পরের কোশ্চেন 6 নম্বর, একটি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটি বলতো? ওয়াও সিয়াম, তুমি এত বড় করে অ্যান্সার করতেছো, তোমার অ্যান্সার ছাড়া তো কারোর অ্যান্সার দেখা যাচ্ছে না। তাসফিয়া সুলতানা লিখে অ্যান্সার করছো, মাশাআল্লাহ, গুড। সবাই অনেক সুন্দর রেসপন্স করতেছো, আই এম ভেরি গ্ল্যাড টু সি। বাট একটু রিয়াক্ট দেখলেও ভালো লাগে, যে একটু রিয়াক্ট করতেছে, কমেন্ট আসতেছে, তাহলে ভালো লাগে। 6 6 এর অ্যান্সার করো। আমি কমেন্টও দেখি, রিয়াক্টও দেখি, এভরিথিং দেখি। ওকে, একটি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, আমি তো তোমাকে বলেই দিছি যে কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে স্মারকলিপি। এখন স্মারকলিপি ভাইয়ের 3টা নাম আছে, সেই স্মারকলিপির ভাইয়ের 3টা নাম একটু জেনে নেই। ও নিজে হচ্ছে স্মারকলিপি, হ্যাঁ স্মারকলিপি, স্মারকলিপি ভাইয়ের 3টা নাম আমার না জানলে তো হবে না। হ্যাঁ, ওর এতগুলা কালার কেন? হ্যাঁ, স্মারকলিপি, স্মারকলিপি পরিমেল বন্ধ, ওর 3টা নাম, বুঝছো? 3 কালার দিয়ে লিখে দিই, ওর এত ভেরিয়েশন, এই জন্য ওর ভেরিয়েশনেই রাখতেছি। স্মারকলিপি, পরিমেল বন্ধ, আর একটা নাম কি বলতো? সংঘ স্মারক, সংঘ স্মারক। তাহলে স্মারকলিপির কয়টা নাম পাইলাম? 3টা নাম, স্মারকলিপির 3টা নাম। এখন তোমার জন্য সুবিধা হবে না, তাহলে একটু নোট করলে কত সুন্দর। এই নোটগুলো
কত কাজে লাগবে তোমাদের। গুড, সবাই অ্যান্সার করে ফেলছে। একটি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, হ্যাঁ এরা যদি পাবলিক লিমিটেড নাও বলতো, শুধু কোম্পানির জন্য বলতো, তার তখনও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হইতো আমার স্মারকলিপি। কিন্তু আমি তো জানি স্মারকলিপির ভাইয়ের আবার 3টা নাম আছে। তো ভাইয়ের একটা নাম দেখো, পরিমেল বন্ধ, এই যে ডি নাম্বার, পরিমেল বন্ধ। আর পরিমেল নিয়মাবলী তো হচ্ছে তোমার অভ্যন্তরে, কোম্পানির অভ্যন্তরে যেসব নিয়ম কানুন কোম্পানি পরিচালনা করার জন্য লাগে সেই সম্পর্কিত তথ্য যেখানে থাকে সেটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। ওইটার আরেকটা নাম আছে, ওটার আরেকটা নাম কি জানো? সংঘবিধি। সংঘবিধি, এই তো। তো নাম নিয়ে আর গুলাবা না, এটার আরেকটা নাম, ঠিক আছে? নাম নিয়ে গুলাবা। হ্যাঁ ও গিরগিটি এই জন্য ওটা একটু কালার দিয়ে দিছে, দেখো না, এই কালার এই কালার এই কালার, কালার দিয়ে দিচ্ছে। নেক্সট 7। ওকে, এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ আমি হচ্ছে ওই যে একটা ইয়ে আছে না, শ্রাবন্তী, ও হচ্ছে কার্টুন বানায়, সো ইন্টারেস্টিং, ঠিক আছে? ও ইন্টারেস্টিং বলে, এখন থেকে আমি ইন্টারেস্টিং শব্দটা আর বলবো না, ইন্টারেস্টিং বলবো। দায় দায়িত্বের বিবেচনায় কোন ধরনের ব্যবসায়টি সর্বোত্তম, মানে সবচেয়ে ভালো কোনটি? দায় দায়িত্বের বিবেচনায় সবচেয়ে ভালো কোনটা? এখন দায় কয় ধরনের হয়? 2 ধরনের হয়, অসীম আর সসীম। তাহলে বলো তোমরা কোন দায়টা ভালো, অসীম আর সসীম? আচ্ছা, অসীম দায় হচ্ছে যে দায়ের কোনো সীমা নাই। আমার যদি লস, আমি বিনিয়োগ করছি ধরো 1 লাখ টাকা, আমার লস হয়েছে 5 লাখ টাকা, তাহলে এই যে বাকি 4 লাখ টাকা আমার নিজের বাড়ি গাড়ি জমি জমা সব বিক্রি করে হইলেও দিতে হবে। তো এই যে আমার বিনিয়োগকৃত মূলধনের বাইরে যেও আমার ব্যক্তিগত সম্পদ যখন দায়বদ্ধ হবে, তখন সেটা হচ্ছে অসীম দায়। আর সসীম দায় হচ্ছে যেটা হচ্ছে আমি বিনিয়োগ যতটুকু করছি আমার দায়টাও ততটুকু পর্যন্ত, তার মানে বিনিয়োগকৃত টাকা পর্যন্ত দায় সীমাবদ্ধ, সেটাই হচ্ছে সসীম দায়। তাহলে কোনটা ভালো? তোমার বেচে কিনে তোমার জমি জায়গা দিয়ে দিতে হবে সেটা ভালো, নাকি যতটুকু আমি বিনিয়োগ করছি যদি লস হয় ততটুকুই হবে, এটাই ভালো, রাইট? তাহলে ভালো কোনটা? সর্বোত্তম দায় হচ্ছে এটি ভালো। হ্যাঁ এটি হচ্ছে আমার ভালো দায়। দায় আসলে ভালো না, তবে বিজনেসের সাথে দায় তো থাকবেই, তো এই জন্য ভালো দায় হচ্ছে আমাদের সসীম দায়, এটা হইতেছে আমার ভালো দায়। ওকে, তাহলে দেখো এক মালিকানার দায় কেমন? অসীম দায়, মালিক একাই অসীম দায় ভোগ করে। অংশীদারি ব্যবসায় ঐচ্ছিক এবং দায় অসীম। আর হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, যৌথ পারিবারিক ব্যবসায়, এখানেও তোমার দায় অসীম। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি, গুড, এত দূর ক্লাস করতে আসলে নেট অসুস্থ হয়ে যায়। আরে দূর থেকে ক্লাস করতে আসলে নেট অসুস্থ হয়ে যায়, কি নেট ইউজ করো? কি নেট ইউজ করো যে তোমার নেট অসুস্থ হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দায় দায়িত্ব বিবেচনায় কোন ব্যবসায়টি সব থেকে ভালো? যেটার দায় আমার সসীম। তাহলে কার দায় সসীম? কোম্পানি সংগঠনের। কোম্পানি সংগঠনের দায় কেমন? কোম্পানি সংগঠনের দায় হচ্ছে সসীম দায়। কেন কোম্পানি সংগঠনের দায় কেন সসীম দায়? হ্যাঁ, পাবলিক লিমিটেড কোম্পানি উত্তর। কিন্তু কেন সসীম দায়? কেন সসীম দায় বলো তো, কেন সসীম দায়? কারণ হচ্ছে কোম্পানি সংগঠন সম্পর্কে আমি 2টা কথা বলছি। একটা হচ্ছে ওর চিরন্তর অস্তিত্ব, ওর কোনো পরিচালক মারা গেলেও, দেউলিয়া হইলেও ওর কোনো অস্তিত্বে প্রভাব পড়ে না। দেখছো কত মানে শক্তপোক্ত মানুষ। তারপরে হচ্ছে ওর মানে কি বলে, ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো চুক্তি করার ক্যাপাবিলিটিও আছে। হ্যাঁ, তাহলে এই যে কোম্পানির যারা শেয়ার হোল্ডার হয় তারা কি, তারা দায় মুক্ত থাকে না? মানে তাদের মরে যাওয়া, তাদের হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া, এগুলো তো কোনো ইম্প্যাক্টই কোম্পানির উপরে পড়তেছে না। তাইলে তাদের দায়টা কেমন? তাদের দায়টা সসীম দায়, মানে যতটুকু তারা বিনিয়োগ করবে ততটুকুই কিন্তু তাদের দায়। তারা যদি মনে করো 1 লাখ টাকা বিনিয়োগ করে, 2 লাখ টাকা বিনিয়োগ করে, সেই পর্যন্তই তাদের দায়। লস হইলেও কোম্পানি ও সার্ভাইভ করবে, কিন্তু ওই শেয়ার হোল্ডারের দায় অতটুকু পর্যন্তই। তাহলে কি হবে? পাবলিক লিমিটেড কোম্পানি। আর এই যে মাকসুদা সুলতানা লিখছে, আপু শেয়ার করছি পিডিএফ দিয়ে। হ্যাঁ তুমি যে শেয়ার করেছো এটা তোমার পাশে দেখা যাচ্ছে।
তো তোমাকে পিডিএফটা দিয়ে দেবে ইনশাল্লাহ। এন্ড এই যে আমাদের ইয়াটা সম্মিলিত পিডিএফটাই, আমার লেখা সম্মিলিত পিডিএফটাই পাবা। কোনটি কোম্পানির উপাদান নয়? কোম্পানির উপাদান না কোনটা? আমি জানি, আমি কোম্পানি সম্পর্কে কতগুলো তথ্য বললাম। এই যে 9 প্রশ্ন দেখলে না একটু অ্যালার্ট হয়ে যাবা। এগুলো না বেশি আসে অ্যাডমিশনে, এইচএসসি তেও আসে, বাট এইচএসসি এন্ড অ্যাডমিশনে বোথ এই কোশ্চেনটা বেশি আসে, ঠিক আছে? এইচএসসি, ও মাই গড, ও মাই গড, এইচএসসি এন্ড অ্যাডমিশনে লিখবই না, যাও। এইচএসসি এন্ড অ্যাডমিশনে এই কোশ্চেনটা বেশি আসে। আপু এই ভিডিও ইউটিউব থেকে কিভাবে পাবো? এটা আপলোড করে দেওয়া হবে খুব সুন। আপু অনেক মজার মানুষ, শুধু ম্যাজিক প্যাডটাই বাড়াইতে পারলাম না, এটাই আফসোস। কোনটি কোম্পানির উপাদান নয়? তাহলে কোম্পানির উপাদান কি? শেয়ার। কোম্পানি তো পাবলিক লিমিটেড যে কোম্পানিটা, সেটা অবশ্যই শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে। চিরন্তর অস্তিত্ব বলেছি, যে কি চিরন্তর অস্তিত্ব কেন, কৃত্রিম ব্যক্তিসত্তা বলেছি। কিন্তু কোম্পানির দায় তো সসীম দায়, কোম্পানির দায় কি অসীম দায়? না। তাহলে আমার চাইছে নয় কোনটা, তাহলে এটা তো না, সেটাই চাইছে। গুড গুড, সবার উত্তরই হয়েছে। সিয়াম কিন্তু শেয়ার করে নাই। হ্যাঁ, এগুলো পচা বাচ্চা, এগুলোর জন্য আমি যদি রেসপন্স ভালো না পাই, ট্রাস্ট মি, আমি এমনি ফ্রিতে তো ক্লাস নিতে আসবো না। রেসপন্স ভালো পাইলে তখন আমি আসবো, এরকম হাসি হাসি ফেস নিয়ে আসবো। হ্যাঁ, সো অল অ্যাবাউট রেসপন্স। কোম্পানির বার্থ সার্টিফিকেট কোনটি? কোম্পানির বার্থ সার্টিফিকেট কোনটা? তোমার বার্থ সার্টিফিকেট কোনটা? জন্ম নিবন্ধন, রাইট? জন্ম নিবন্ধন, বার্থ সার্টিফিকেট মানে কি? জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন, এটার একটা ট্র্যাক স্ট্র্যাটেজি আছে। জন্ম নিবন্ধন, যেহেতু নিবন্ধন পত্রের মাধ্যমে, নিবন্ধন পত্র পাওয়ার মাধ্যমে কোম্পানির অস্তিত্ব বা কোম্পানির সত্তা বা কোম্পানির জন্ম সৃষ্টি হয় বা কোম্পানির জন্ম হয়, তাই নিবন্ধন পত্রকে কি বলা হয়? নিবন্ধন পত্রকে বলা হয় বার্থ সার্টিফিকেট। নিবন্ধন পত্রকে বলা হয় বার্থ সার্টিফিকেট। এখন যদি একটা প্রশ্ন আসে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোম্পানির অস্তিত্বের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কি? তুমি জানো কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ দলিল কোনটি? তুমি জানো কোম্পানির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দলিল স্মারকলিপি। কিন্তু তুমি কি জানো কোম্পানির অস্তিত্বের প্রশ্নে, যখন প্রশ্ন হবে অস্তিত্বের প্রশ্নে, অস্তিত্বের প্রশ্নে যখন প্রশ্ন হবে, সবাই উত্তর করে ফেলছে, কিন্তু আমারও তো কিছু বলার আছে, ঠিক আছে? অস্তিত্বের প্রশ্নে, অস্তিত্বের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? হ্যাঁ, এক্ষুনি বললাম, এক্ষুনি কি বললাম? যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে নিবন্ধন পত্র। মনে কি থাকবে বলো? মনে কি থাকবে আমার কথা? আমাকে মনে থাকার দরকার নাই, হ্যাঁ, কিন্তু আমার কথাগুলো কি তোমার মনে থাকবে? আর আমাকে মনে থাকলে তো আলহামদুলিল্লাহ, রাখো মনে। ওকে, অস্তিত্বের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? আমি জানি কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে স্মারকলিপি, বাট অস্তিত্বের প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে নিবন্ধন পত্র। কেন বলো তো? কারণ হচ্ছে, কারণটা হচ্ছে অস্তিত্ব কথাটা এখানে বলছে। কোন কথাটা বলছে এখানে? কোন কথাটা বলছে? অস্তিত্ব। যখন অস্তিত্বর কথা বলবে, তাহলে অস্তিত্বটা শুরু হয় কোন জায়গা থেকে? অস্তিত্বটা হয়ই তো আমার, অস্তিত্বটা হয় কখন থেকে বলো? অস্তিত্ব বা কোম্পানির জন্ম বা কোম্পানির কি, কোম্পানির উন্মোচন, কোম্পানির অস্তিত্ব সৃষ্টি হয় কোন পত্র থেকে? নিবন্ধন পত্র থেকে। এই জন্য নিবন্ধন পত্র হচ্ছে অস্তিত্বের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। ক্লিয়ার? আচ্ছা, নিবন্ধন পত্রের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। সার্টিফিকেট, হ্যাঁ, যারা একটু অ্যাডমিশন নিয়ে সিরিয়াস তারাও দেখে নাও, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন বা প্রত্যয়নপত্র, ঠিক আছে? ইনকর্পোরেশন, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ঠিক আছে?
নিবন্ধনপত্রের আরেকটা নাম হচ্ছে প্রত্যয়নপত্র, নিগমিতকরণ প্রত্যয়নপত্র, শুধু প্রত্যয়নপত্র না, নিগমিতকরণ প্রত্যয়নপত্র। ক্লিয়ার? ইফ ক্লিয়ার দেন সি লিখো। আপু ক্লাস শেষ হবে কখন? ক্লাস শেষ হবে না আজকে, আজকে থাকি তোমাদের সাথে, মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে মাশাল্লাহ। আচ্ছা 10 নম্বর প্রশ্ন, বেশি কোশ্চেন নাই, আমার ঘুম আসে, আমি বাড়ি যাব। কোম্পানি যে দলিলের মাধ্যমে জনসাধারণকে, কোন একটা দলিল, যে দলিলের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানাইতেছে তাকে কি বলে? কোম্পানি কোন দলিলের মাধ্যমে, একটা দলিল আছে যেই দলিলের মাধ্যমে জনগণকে শেয়ার ও ঋণপত্র ক্রয় করার জন্য আমন্ত্রণ জানায়। একটা দলিল আছে যেই দলিলে আমি কি করি, যে হ্যাঁ আমার আমার কোম্পানির এতগুলো শেয়ার, সেই শেয়ারগুলো ক্রয় করার জন্য জনসাধারণকে কি আমন্ত্রণ জানায়। কোন দলিল সেটা? সেটা তো স্মারকলিপি না, কারণ আমি জানি স্মারকলিপি হচ্ছে কোম্পানির জন্য প্রথম গঠনতন্ত্র, মানে মূল গঠনতন্ত্র, প্রথম গুরুত্বপূর্ণ দলিল। পরিমেল নিয়মাবলী হচ্ছে কোম্পানি গঠন করার পরে অভ্যন্তরীণ আমার পরিচালনা করার জন্য নিয়মকানুন। আচ্ছা বিবরণপত্র, বিবরণপত্র হচ্ছে কোম্পানি গঠন করার পরে কি করতে হয়, একটা স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্ট, একটা বিবরণ লিখে দিতে হয়। না 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 না, দাঁড়াও দাঁড়াও, সেটা হচ্ছে এই বাবা, বুঝছো? ওই বাবা না, ঠিক আছে, এই যে। তাহলে আমি জানি কোম্পানির জন্য কি আমার অস্তিত্বের প্রশ্ন গুরুত্বপূর্ণ দলিল এইগুলাই, এইটা, তারপরে এটা আর এটা। আচ্ছা বিবরণপত্র, জেনারেল স্টেটমেন্ট, আমি ঠিকই বলেছি, ঠিক আছে। তো বিবরণপত্র বা জেনারেল একটা স্টেটমেন্ট জনসাধারণের উদ্দেশ্যে, যেখানে কি নামে কি করি, আমার শেয়ারটা যেন হচ্ছে তারা কিনে, সেটার জন্য কি আমন্ত্রণ জানায়। তাহলে আমার শেয়ার ও ঋণপত্র ক্রয়ের জন্য জনসাধারণের কাছে আমন্ত্রণ জানানো হয় বিবরণপত্রের মাধ্যমে, যেখানে আমার শেয়ারটা কত টাকায়, মানে 100 টাকা মূল্যের কয়টি শেয়ার বিক্রি করা হবে। হ্যাঁ, আমি ধরো 100 টাকা মূল্যের 1 লাখ শেয়ার বিক্রি করব, 1000টি শেয়ার বিক্রি করব, অ্যান্ড দেন এই শেয়ারের কোনটা সাধারণ শেয়ার, কোনটা অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারের কি কি ক্রাইটেরিয়া থাকবে, কত পার্সেন্ট তারা হচ্ছে তোমার লভ্যাংশ ফেরত পাবে, তো সেইগুলাই আর কি। ক্লিয়ার? এটা ভুল গেলে আর পড়ালেখাই করবো না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে বাবা, ইউ গাইজ আর ভেরি কনফিডেন্ট, গুড গুড। বুঝতে পেরেছো কেন বিবরণপত্র? কারণ আমি একটা পাবলিকের, জনসাধারণের উদ্দেশ্যে একটা জেনারেল স্টেটমেন্ট বা বিবরণপত্র আমি কি করতেছি, মার্কেটে ছাড়তেছি, আমন্ত্রণ জানাচ্ছি যে শেয়ার ক্রয় করার জন্য জনগণকে। ক্লিয়ার? দেন 11 নাম্বার কোশ্চেন, শেয়ার থেকে অর্জিত আয়কে কি বলে? মাত্রই বলছি, শেয়ার থেকে অর্জিত আয়কে কি বলে? শেয়ার থেকে অর্জিত আয়কে কি বলে? শেয়ার থেকে অর্জিত আয়কে কি বলবে? শেয়ার থেকে অর্জিত আয় কি সুদ না মুনাফা না আয় না? শেয়ার থেকে অর্জিত যে আয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় লভ্যাংশ। গুড। 12 নম্বর প্রশ্ন, ওকে, মাকসুদার উত্তর পেয়েছিলাম। কোম্পানির সংবিধান বলতে কি বোঝায়? কোম্পানির সংবিধান বলতে কি বোঝায় বলো তো? কোম্পানির সংবিধান কোনটা? কোম্পানির সব থেকে গুরুত্বপূর্ণ দলিল বা কোম্পানির গঠনতন্ত্র, কোম্পানির প্রথম গুরুত্বপূর্ণ দলিল বা কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল বা গঠনতন্ত্র বা সংবিধান কাকে বলা হয়? কোম্পানির সংবিধান, কোম্পানির গঠনতন্ত্র, কোম্পানির মূল দলিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটি? কোনটি? ইয়াস, সেটা হচ্ছে স্মারকলিপি বা পরিমেল বন্ধ। এবং আমরা জানি এই ভাইয়ের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সংঘ স্মারক। গুড। 13, আমি 13তে আছি, 13। ঋণপত্র ইস্যু করতে পারে কারা? আচ্ছা বিবরণপত্র, তাই না, একটু আগে দেখে আসলাম জেনারেল স্টেটমেন্ট, বিবরণপত্র এবং ঋণপত্র, বিবরণপত্র এবং ঋণপত্র এই দুইটাই ইস্যু করতে পারে পাবলিক লিমিটেড কোম্পানি। এই দুইটাই ইস্যু করতে পারে পাবলিক লিমিটেড কোম্পানি, এই দুইটাই ইস্যু করতে পারে পাবলিক লিমিটেড কোম্পানি। ঠিক আছে, মনে থাকবে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঋণপত্র ইস্যু করতে পারে না, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করে না,
তোমার শেয়ার ক্রয় বিক্রয় করার মাধ্যমে তার মূলধন গঠন করে না। শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ক্রয় বিক্রয় করার মাধ্যমে তার মূলধন গঠন করে থাকে। যে কারণে তার কি প্রয়োজন হয়, যে কারণে বিবরণপত্র এবং ঋণপত্র ইস্যু করার প্রয়োজন হয়। ঠিক আছে, বিবরণপত্র এবং ঋণপত্র ইস্যু করার প্রয়োজন হয় কার? পাবলিক লিমিটেড কোম্পানি। গুড। 13। ওকে। 14, কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বোঝায়? কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বোঝায়? কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা, আমি বলছি না, কৃত্রিম ব্যক্তিসত্তা মানে ও ব্যক্তি না, ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো অন্যের সাথে চুক্তি করতেছে, অন্য কোনো কোম্পানির সাথে কোনো ব্যক্তির সাথে চুক্তি করতেছে। তাহলে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো, যে দেখি কোম্পানি কৃত্রিম একটি আইন সুষ্ঠু প্রতিষ্ঠান ন, কোম্পানি কৃত্রিম একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান ন, কোম্পানির অস্তিত্ব কখনোই বিলুপ্ত হবে না, এটা তো হচ্ছে চিরন্তর অস্তিত্ব। সি নম্বরটা কি? চিরন্তর অস্তিত্ব। সি নম্বরটা কি? চিরন্তর অস্তিত্ব, তাই না? নিজের অস্তিত্ব কখনো যে বিলোপ সাধন হবে না, এটা কি? চিরন্তর অস্তিত্ব। এর অস্তিত্ব কখনো বিলোপ সাধন হবে না, চিরন্তর অস্তিত্ব। কোম্পানি ব্যক্তির গুণাবলীর অধিকারী, তাহলে পাইছি যে আর কি আমার ব্যক্তির গুণাবলীর অধিকারী, ব্যক্তি না হয়েও ব্যক্তির গুণাবলীর অধিকারী, which is yes কৃত্রিম ব্যক্তি সত্তা। ক্লিয়ার? যৌথ মূলধনী কোম্পানির কোন বিষয়টি সীমাবদ্ধ? এখন আর আমার পড়াশোনা করানো লাগবে না, তোমাদেরকে হাফেজ বানাই ফেলতেছি। কয়দিন পর তোমরা মানে অনেক বড় হয়ে যাওয়া, বুঝছো? যৌথ মূলধনী কোম্পানির কোন বিষয়টি সীমাবদ্ধ? কোম্পানি সংগঠনের কোন বিষয়টি সীমাবদ্ধ? আমরা জানি ওর ভালো দিক হচ্ছে ওর দায়টা যে সীমাবদ্ধ, তাহলে পরিচালকের সংখ্যা সীমাবদ্ধ না, শেয়ার সংখ্যা সীমাবদ্ধ না, হ্যাঁ মূলধন সীমাবদ্ধ না, কিন্তু শেয়ার হোল্ডারদের এই যে দায়টা সীমাবদ্ধ। কার কয়টি হয় এটা কিন্তু আমাকে বলবা ক্লাস শেষে, এমনি এমনি চলে যাবে না, আমাকে বলবা, হ্যাঁ? অলরাইট। শোনো, কোম্পানি সংগঠনের নামের শেষে লিমিটেড শব্দ কেন থাকে? কারণ দায়টা সীমাবদ্ধ, তাই না? দেখবা লিমিটেড দেখছো না, যে অনেকগুলো লিমিটেড কোম্পানি শেষে কি আছে? লিমিটেড আছে, হ্যাঁ। তারপরে ট্রেডার্স আছে, সেগুলো তো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যাবে, যেমন ভাই ভাই ট্রেডার্স। তারপরে হচ্ছে তোমার ইসলামী ব্যাংক লিমিটেড, হ্যাঁ। তো বিভিন্ন কোম্পানির শেষে যখন লিমিটেড থাকে তখন সেটা কোন ধরনের কোম্পানি? এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবং তার দায়টা কেমন? লিমিটেড শব্দটা থাকে কেন? কারণ শেয়ার হোল্ডারদের দায়টা কেমন বলে? দায়টা সীমিত বলে। দায়টা কেমন? দায়টা সীমিত বলে। হ্যাঁ, দায় নেই একেবারে তা না। লিমিটেড মানে কি? লিমিটেড মানে তো সীমিত, তাই না? দেখো, একেবারে কিচ্ছু পারো না, তারপরেও পারবা যে লিমিটেড মানে কি? সীমিত, তার মানে দায়টা সীমিত। ওকে, 16A 15D 16A। গুড আপু, আমি তো ভুলে গেছি কয়টা হয়েছে। 17 নাম্বার চলে। আচ্ছা, এখন একটা ক্যালকুলেটিভ কোশ্চেন আসছে, মনোযোগ দিয়ে দেখবা। মনে রাখবা কোম্পানির দায়টা কেমন? সীমিত বা সীমাবদ্ধ। দায় কতটুকু? যতটুকু বিনিয়োগ করে ততটুকু পর্যন্ত সীমাবদ্ধ। জলিল সাহেব নিগার লিমিটেড কোম্পানির একটা ব্যক্তি, এর একটা কোম্পানি, হ্যাঁ। এই নিগার লিমিটেড কোম্পানিতে জলিল সাহেব কি করছে? আমাদের প্রতিটি 100 টাকা মূল্যের কয়টা শেয়ার কিনছে? সে 1000টা শেয়ার কিনে নেয়। তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ? সে যদি 1000টা শেয়ার কিনে 100 টাকা দামের, আর তার দায় যেহেতু তার যতটুকু সে মূলধন বিনিয়োগ করবে ততটুকুই তার দায় মূলধনের বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ, তাহলে হয় কত? 1,00,000 টাকা। কারণ কেন? কারণ হচ্ছে শেয়ার হোল্ডারদের দায় কেমন হয়? সীমাবদ্ধ, বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ। যেহেতু সে এই টাকাটাই বিনিয়োগ করছে, এটা তার বিনিয়োগকৃত মূলধন, এটা তার, এই টাকাটাকে কি বলে? এটাকে বলে বিনিয়োগকৃত মূলধন। তো এটা যেহেতু তার বিনিয়োগকৃত মূলধন, তো বিনিয়োগকৃত মূলধন পর্যন্তই তার কি সীমাবদ্ধ? বিনিয়োগকৃত মূলধন পর্যন্তই তার দায় সীমাবদ্ধ। ঠিক আছে, অলরাইট। 18 নম্বর কোশ্চেন। তাজ লিমিটেড একটি বহুজাতিক কোম্পানি, মানে মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি। এটি কোন বৈশিষ্ট্যের জন্য? একটা বৈশিষ্ট্য আছে, হতে পারে সেটা চিরন্তর অস্তিত্ব অথবা কৃত্রিম ব্যক্তিসত্তা। কোন বৈশিষ্ট্যের জন্য নিজেই অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে? ওয়াও,
তার এমন একটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের জন্য সে নিজে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো অন্য প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে সক্ষম। কোনটা বলো? ইয়াস, সেটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। ব্যক্তি না হয়েও, ব্যক্তি ব্যক্তি মিলে গেছে, ব্যক্তি না হয়েও। গুড গুড গুড। পরের প্রশ্ন, 1994 সালের কোম্পানি আইনের কোন ধারায় কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে? তুমি তো জানো যে কোম্পানি আইন কত সালের? 1994 সালের কোম্পানি আইন। কিন্তু কোন ধারায় কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে? তোমার অংশীদারি ব্যবসায় ওরকম তোমাকে জানতে হয়, 1932 সালের কোনটাতে সেটা জানতে হয়, কিন্তু কোম্পানিতে এরকম জানতে হয় যে ওই যে এখন তো আমাদের পড়াশোনা একটু টাফ, সো একটু টাফেস্ট ভাবেই আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, শিক্ষামন্ত্রী যেই হোক না কেন, তুমি যে বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, কুমিল্লা, যশোর, হ্যাঁ, সিলেট, যে বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, তোমাকে যেন সব দিক থেকেই থিওরিটিক্যাল, দেন হচ্ছে যেগুলো মুখস্থ করতে হয়, সব দিক থেকে যেন তুমি একদম সুন্দরভাবে প্রিপেয়ার্ড থাকো, ওয়েল প্রিপেয়ার্ড থাকো, সেই জন্য তোমাকে কনসার্ন থাকতে হবে। 1994 সালের কোম্পানি আইনের কোন ধারায় কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে বলো তো? 2-1 ঘ। মনে থাকবে, এটা মনে রাখবা তো, 2-1 ঘ। 19 চলে, 20-এ যাচ্ছি। ব্যাপক বেকার সমস্যার সমাধান হয় কোন প্রতিষ্ঠানের মাধ্যমে? আমি জানি যে প্রাইভেটের সদস্য সংখ্যা 2 থেকে 50, পাবলিকের সদস্য সংখ্যা 7 থেকে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। হ্যাঁ, তো সাবসিডিয়ারি কোম্পানি তো তোমার 49% মালিকানা থাকে, আর হোল্ডিং কোম্পানির হচ্ছে 51% মালিকানা থাকে। ঠিক আছে, আচ্ছা। সমবায় সমিতিও এরকম তোমার 2 থেকে 20, হ্যাঁ, এটা তোমার ডিপেন্ডস করে। অলরাইট, তাহলে এখন আমার বলো যে সব ব্যাপক বেকার সমস্যার সমাধান হচ্ছে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে? ব্যাপক বেকার সমস্যার সমাধান হচ্ছে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে? সব থেকে বেশি সংখ্যক শেয়ার হোল্ডার যেখানে লাগতেছে, সব থেকে বেশি না, এই যে 7 থেকে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, পাবলিক লিমিটেড কোম্পানি। গেট? হ্যাঁ, সবাই পারছো। এবার হচ্ছে 21, প্রাইভেট লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করে আর পাবলিক লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করে? আমি তো ঠিক আছে, আমি নিবন্ধন করলাম, কিন্তু কোন প্রতিষ্ঠানটা কখন কাজ শুরু করে এটা তোমাকে জানতে হবে না? এটা অবশ্যই তোমাকে জানতে হবে যে কোন প্রতিষ্ঠান কখন কাজ শুরু করে। প্রাইভেট লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করে? প্রাইভেট লিমিটেড কোম্পানি যেহেতু ওর কাজ টাজ নাই, ওর কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় না, ও নিবন্ধন পাওয়ার সাথে সাথে কাজ শুরু করতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানি যেহেতু আমার সদস্য সংখ্যা 2 থেকে 50 জন, ওর আমার কাজের পরিধি কম, এই জন্য নিবন্ধন পাওয়ার সাথে সাথে ও কি করতে পারে? কাজ শুরু করে দিতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে কি করতে হয়? পাবলিক লিমিটেড কোম্পানিকে আমার কার্যারম্ভের অনুমতিপত্র না নিলে কাজ শুরু করা যায় না। পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র না নিলে কাজ শুরু করা যায় না। মনে থাকবে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করে? প্রাইভেট লিমিটেড কোম্পানি ছোট পরিসরে, ও আমি যখন নিবন্ধন করব, মানে আমি যখন কোম্পানিটা আরজেএসসি থেকে নিবন্ধন করি, অংশীদারি ব্যবসায় এবং কোম্পানি সংগঠন কোথা থেকে নিবন্ধন করি? আরজেএসসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম। ঠিক আছে, কোম্পানিজ অ্যান্ড ফার্ম। ঠিক আছে, এই জন্য কি বলা হয়? এই জন্য বলা হয় আরজেএসসি থেকে নিবন্ধন করা হয় অংশীদারি ব্যবসা এবং কোম্পানি সংগঠন। আচ্ছা, তাহলে কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়া লাগবে, তারপরে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবে। কিন্তু এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, এ তো খুবই সহজ সরল, এর এত ঝামেলা নাই। হ্যাঁ, এ হচ্ছে নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথে কাজ শুরু করে দিতে পারবে। গুড। পরের কোশ্চেন, শেষ, আমরা অলমোস্ট শেষের দিকে, নো ওয়ারিস গাইস। আচ্ছা, প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত? এটা আর বলতে হবে? প্রাইভেট লিমিটেড কোম্পানির এতক্ষণ ধরে বলে আসলাম, কিন্তু তুমি দেখো, তুমি যে কোনো বোর্ডেই থাকো না কেন, এটা যে কোনো বোর্ডে আসবে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে 50 আর পাবলিকের 7 থেকে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এই দুইটা থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসবে, তুমি লিখে রাখো, আজকে আমি বলে দিলাম, এটা লিখে রাখো, এটা মাস্ট বি আসবে। একটা না একটা বোর্ডে আসবেই ভাই, এটা প্রশ্ন আসতেই হয়, না আসলে ওই প্যাটার্নই ভুল হয়, বুঝছো? সেটা আসতেই হয়।
তাহলে তো বলার কিছু নেই, 2 থেকে 50 জন প্রাইভেট লিমিটেড কোম্পানির, আর পরিচালক হচ্ছে প্রাইভেটের জন্য 2 জন, পাবলিকের জন্য 3 জন, তাই না? ইয়াস, বুঝতে পারছো? গুড গুড, সবাই পারে, সবকিছু পারে দেখতেছি। কোন ব্যবসায় প্রতিষ্ঠান বাজারে শেয়ার ইস্যু করতে পারে? এটা কি আর বলতে হয়? কে বাজারে শেয়ার ইস্যু করতে পারে? আমি বলেছি যে অংশীদারি এত এখানে মানে প্রশ্নই আসে না। এই দুইটার মধ্যে যে কোনো একটা 50-50 চান্স আছে। যদি তুমি প্রাইভেট লিমিটেড দাও তাহলে 50%, আর পাবলিক লিমিটেড দাও তাহলে চান্স কত? 50% সঠিক উত্তর। যখন দুইটা কেটে দিতে পারবা, দুইটা কেটে দিতে পারবা, এই দুইটার থেকে সঠিক উত্তর হওয়ার চান্স কত? 50%। তাহলে আমি তোমাকে বলেই দিছি অলরেডি যে কোন ব্যবসায় প্রতিষ্ঠান বাজারে শেয়ার ইস্যু করতে পারে। তাহলে বাজারে শেয়ার ইস্যু করে কার? শেয়ার দ্বারা কাজ করে কে? শেয়ার ক্রয় বিক্রয় করার সাথে কাজ করে সম্পৃক্ত পাবলিক লিমিটেড কোম্পানি। শেয়ার ক্রয় বিক্রির মাধ্যমে মূলধন গঠন করে পাবলিক লিমিটেড কোম্পানি। এই জন্যই শেয়ার ইস্যু করতে পারে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। কেন করতে হয়? আমি বলছি না, ন্যূনতম মূলধন পাবলিক লিমিটেড কোম্পানিকে, যার ন্যূনতম মূলধন সংগ্রহ না করলে ও কাজ শুরু করতে পারবে না। ন্যূনতম মূলধন, যতটুকু মূলধন না হলে একটা ব্যবসায় চলবে না, সেটা তাকে কালেক্ট করতে হবে। কেন? এইটা কালেক্ট না করলে সে কাজ শুরু করতে পারবে না। তার মানে কার্যারম্ভের পত্র সংগ্রহের জন্য, কাজ শুরু করার জন্য যে পত্রটা লাগে, আমি বলছি প্রাইভেট লিমিটেড কোম্পানি ওরা খুবই মানে সহজ সরল ছোট, তো ওদের কোনো প্রয়োজন হয় না। কার প্রয়োজন হয় না? ওদের নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে ওদের কাজ শুরু হয়ে যায়। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি, যেটা কিনা 7 থেকে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ একটা প্রতিষ্ঠান, এটা বড় প্রতিষ্ঠান হওয়ার কারণে ওদের ন্যূনতম মূলধন সংগ্রহ করার পরে ওরা কার্যারম্ভের পত্র অনুমতি পত্র পাবে, তারপরে কাজ শুরু করতে পারবে। যেই মাত্র কার্যারম্ভ পত্রের অনুমতি পত্র পাবে, সাথে সাথেই সে কাজ শুরু করতে পারবে। তবে এই অনুমতি পত্র, কাজ শুরু করার অনুমতি পত্র পাওয়ার জন্য তাকে ন্যূনতম মূলধন কালেক্ট করতে হবে। আই গেস ইউ হ্যাভ ক্লিয়ার। ওকে, পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? এই প্রশ্নও আসে, বুঝছো? সর্বনিম্ন সদস্য সংখ্যা কার? পাবলিক লিমিটেড কোম্পানির। ভুল হয়েছে, এটা কেন ভুল হবে? হ্যাঁ, সিয়াম, তারপরে হচ্ছে ফারিয়া জাহান, ভুল হওয়া যাবে না। শেষের দিয়ে চলে এসেছে, অ্যান্সার করো ঠিকঠাক মতো। আর বাচ্চারা কোথায় গেছ? পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? পাবলিক লিমিটেডের আমরা জানি 7 থেকে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আচ্ছা, মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে গঠিত কোম্পানি কোনটি? আচ্ছা, কোম্পানি সাধারণত নিবন্ধিত অনিবন্ধিত এগুলো না, আমাদের কথা এখানে ফোকাসিং পয়েন্ট কি দিছে? রাষ্ট্রপতির আদেশ বলে। কার আদেশে? রাষ্ট্রপতির আদেশে যে কোম্পানি গঠন করা হয়। রাষ্ট্রপতি যখন বলে দিচ্ছে তখন কি হবে তোমরা দেখি, বলো 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 বলো। এখানে যাব নাকি এখানে যাব নাকি এখানে যাব? কোথায় যাব বলো, তোমরা বলো, তারপর আমি যাব। 26-এ বলো, তোমরা বললে তারপর আমি যাব, নাইলে আমি ঘুরতেছি। থাকে না যে ঘুরতেছি ঘুরতেছি, বুঝছো? ইয়াস, বিধিবদ্ধ কোম্পানি, যেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে গঠিত কোম্পানি হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি হচ্ছে ওই যে রাজা রানীদের আমলে যে সব কোম্পানিগুলো ছিল, তোমার হচ্ছে এক্সাম্পল হিসেবে ছুটি দেন আপু। না, ছুটি দিব না, আজকে থাকবো, থাকো আমার সাথে। ছাব্বিশ এত বাচ্চারা ভুল করছো কেন? 26 এত বাচ্চারা ভুল করা উচিত হয়নি। রাষ্ট্রপতির আদেশ বলে যে কোম্পানি গঠন করা হয় সেটা হচ্ছে বিধিবদ্ধ। ঠিক আছে, বিধিবদ্ধ কোম্পানি। আচ্ছা, হোল্ডিং কোম্পানি তার অধীন সাবসিডিয়ারি কোম্পানি ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক থাকে? হোল্ডিং কোম্পানি যে হোল্ড করতেছে, হোল্ডিং কোম্পানি যে এক্স্যাক্টলি মালিক, হ্যাঁ, এটা হচ্ছে মালিক, হোল্ডিং কোম্পানি। তাহলে 100-র মধ্যে ওই মালিককে 51% শেয়ারের মালিক হইতে হয়। আর যে সাবসিডিয়ারি কোম্পানি মানে ওই মালিকের অন্তর্ভুক্ত, ও হচ্ছে 49। ঠিক আছে, তাহলে আমি বোঝাই দিলাম, হোল্ডিং কোম্পানি হচ্ছে মালিক যে কিনা 51% শেয়ারের মালিক, হ্যাঁ। আর সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলা হয়?
যে হচ্ছে ওর আন্ডারে কাজ করে। হোল্ডিং কোম্পানি হচ্ছে মালিক, 51% শেয়ারের মালিক। আর হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে হোল্ডিং কোম্পানির অধীনে যে কোম্পানি থাকে সেটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। ঠিক আছে, তাহলে কত ভাগ শেয়ারের মালিক থাকে? ইয়েস, 51%। দুই একটা পারবা না, এটা তো স্বাভাবিক বাবা, দুই একটা ভুল হবেই। ঠিক আছে, উই আর অলমোস্ট শেষের দিকে। আমরা 33 এমসিকিউ আমরা সলভ করবো অ্যান্ড খুব দ্রুত ছুটি দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের মধ্যে। কোম্পানির সংগঠনের মূল দলিল কোনটা? বলেই দিছি রাইট, মূল দলিল, আমাদের মূল দলিল কোনটা বলো? তিনটা নাম স্মারকলিপির, ওই তিনটা নাম বারবার মনে রাখতে হবে। স্মারকলিপি, সংঘ স্মারক, পরিমেল বন্ধ। ঠিক আছে, তাহলে দেখো এই যে পরিমেল বন্ধ, এটাকে এবার পরিমেল নিয়মাবলী ভাববা না, কারণ পরিমেল নিয়মাবলীর দুইটা নাম, একটা পরিমেল নিয়মাবলী নিজে আর একটা হচ্ছে সংঘ বিধি। 29 আমার রোল। কোম্পানি আইনের কোনটি অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলীর পরিবর্তন করা যেতে পারে? বলো। 29 এর অ্যান্সারটা করো। 29, 28 এ কেন তোমরা এখনো? 29 এর অ্যান্সার, 29 এর অ্যান্সার। ইয়েস, কোম্পানি আইনের কোনটি অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির পরিমেল নিয়মাবলী বা ওই পরিমেল নিয়মাবলী কি অভ্যন্তরীণ দলিল, অভ্যন্তরীণ দলিল, ঠিক আছে, অভ্যন্তরীণ দলিলের পরিবর্তন করা যেতে পারে, সেটা হচ্ছে টেবিল 1। এই যে টেবিল 1, এই সম্পর্কে কোথায় বলা আছে? কোম্পানি আইন 1994 সালের এই আইনে বলা আছে। তো টেবিল 1 মানে হচ্ছে, টেবিলের বাংলা হইতেছে তফসিল, তফসিল 1। তাহলে কোম্পানি আইনের নিয়ম অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলী পরিবর্তন করা সম্পর্কে কোম্পানি আইন মানে 1994 সালের টেবিল 1 বা তফসিল 1 এ আলোচনা করা আছে। তারপরের প্রশ্ন খুবই শেষের দিকে, লাস্ট 3 কোশ্চেন্স। কোন ধরনের শেয়ার হোল্ডার কোম্পানির প্রকৃত মালিক? কারা কোম্পানির প্রকৃত মালিক? হ্যাঁ আমি বলে দিই, শোনো। রাইট শেয়ার কাকে বলে? রাইট শেয়ার হইতেছে যে আমার কোম্পানি, আমি হচ্ছে এখন কিছু শেয়ার বাজারে নতুন শেয়ার ছাড়বো, তো আমি আমার যারা ইতোমধ্যে আমার যারা শেয়ার হোল্ডার, আমার যারা শেয়ার কিনছে তাদেরকে অগ্রাধিকার দিব। হ্যাঁ, তারা যদি কিনে সেটা হচ্ছে রাইট শেয়ার। মানে আমার নতুন শেয়ার বিক্রি করার সময় আমি আমার কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে ইতোমধ্যে তাদেরকে অগ্রাধিকার দিলে সেটা রাইট শেয়ার। আচ্ছা, আর এই যে অগ্রাধিকার শেয়ার, যাদের আর কি ভোটাধিকার থাকে না, ভোট দেওয়ার কোনো অধিকার থাকে না এবং তারা হচ্ছে পরিচালনায় অংশগ্রহণ করে না, তাদের মানে লাভ লোকসান নিয়ে মাথা ব্যথা নেই, তবে কোম্পানি সবার আগে তাদের মুনাফাটা, বা তাদের মুনাফা হবে না, এখানে হচ্ছে শেয়ারের সাথে লভ্যাংশ কানেক্টেড, তো তাদের লভ্যাংশটা সবার আগে প্রোভাইড করে, সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। অনাঙ্কিক শেয়ার সেটা হচ্ছে এটার অপোজিট, খুবই ডিফারেন্ট একটা অনাঙ্কিক শেয়ার, যেটা তোমার কি আঙ্কিক হারে তোমাকে প্রদান করবে লভ্যাংশ। তাহলে সব থেকে কোম্পানির প্রকৃত মালিক কারা? যারা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করবে, লাভ লোকসান বন্টনে অংশগ্রহণ করবে, এরা তো ভালো, রাইট? সো তারা কারা? তারা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার। এইটা দুধ ভাত প্রশ্ন। বিনিয়োগকারীদের দুই একটা তো দুধ ভাত রাখতেই হবে, না রাখলে তো তোমরা আমাকে বোকা দিবা। আলহামদুলিল্লাহ, সরি, এইচএসসি এন্ড অ্যাডমিশন বোথ, ঠিক আছে, এইচএসসি অ্যাডমিশন বোথ। এতগুলো ফ্লাওয়ার কেন? রিয়েল ফ্লাওয়ার দাও। হ্যাঁ, আমার এইসব ইমোজি দেখলে আমার বিরক্ত লাগে, রিয়েল ফ্লাওয়ার দিলে দিবা, নাইলে দিবা না, ইমোজি আমার অনেক পচা লাগে এটা নিয়ে। আচ্ছা, বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে, কিডিং, বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে, যারা বিনিয়োগ করবে তাদের দৃষ্টিকোণ থেকে কোন শেয়ার সব থেকে ভালো? বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে যারা বিনিয়োগ করবে তাদের দৃষ্টিকোণ থেকে কোন শেয়ার সব থেকে ভালো? কোন শেয়ার সব থেকে ভালো? প্রবর্তকের শেয়ার মানে যারা মালিক, অগ্রাধিকার শেয়ার, ভোটের অধিকার নাই, বোনাস শেয়ার মানে তোমার লভ্যাংশ টাকা হিসেবে না দিয়ে শেয়ার হিসেবে দিচ্ছে, তাহলে এই তিনটাই কোনোটাই আমার না, তাহলে কোনটা? সাধারণ শেয়ার। কেন সাধারণ শেয়ার বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে ভালো? কারণ এরা কি করে, তোমার
বিনিয়োগ করতেছে, একটা সার্টেন অ্যামাউন্ট টাকা দিয়ে শেয়ার কিনতেছে, আবার পরিচালনা করতেছে, লাভ লোকসানে সবকিছুতে পার্টিসিপেট করতেছে, তাহলে বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে কারা ভালো? অবশ্যই সাধারণ শেয়ার। যদিও একটু ঝুঁকি বেশি, এই জন্য ওদের লভ্যাংশ পাওয়ার সম্ভাবনাও বেশি, রেটটাও বেশি। ওকে, লাস্ট 2 কোশ্চেন্স। শেয়ার মালিকের কোন শেয়ারে মালিকদের ভোটাধিকার থাকে না? একটু আগেই বললাম। আপনি তো অনেক দূরে, কিভাবে দিব? ভেবে জানাবো। কোন শেয়ারে মালিকদের ভোটাধিকার থাকে না? কোন শেয়ারে মালিকদের ভোটাধিকার থাকে না? অগ্রাধিকার শেয়ার, রাইট? লাস্ট কোশ্চেন, খুবই সহজ একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন। কোন ধরনের শেয়ার কেনার জন্য অর্থ দিতে হয় না? টাকা পয়সা না দিয়েও কোন শেয়ারটা কেনা যায়? দেখি কে পারে। সবগুলো এখানে সবগুলো শেয়ার কেনার জন্য টাকা দিতে হয়, শুধুমাত্র একটা শেয়ার পাইলে মানে পেলে কোনো টাকা দিতে হয় না। কোনটা বলতে পারবা? 30, আই মিন 30, 30 প্লিজ 30-এর অ্যান্সার করো। ইয়াস, হুইচ ইজ বোনাস শেয়ার। কারণ এই শেয়ারটা কিসের বিপরীতে প্রদান করা হচ্ছে? এটার কোনো অর্থ দিতে হচ্ছে না, কোনো টাকা দিতে হচ্ছে না। 33 ভুল করেছো, হ্যাঁ 33 বি হবে, 33-এর বি হবে। হ্যাঁ গুড। হ্যাঁ, কেন বি হবে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো। এই যে টাকা দিতে হইতেছে না, অর্থ দিতে হইতেছে না, এনে তো শেয়ার কিনতে হবে আমাকে, সে আমাকে আমার পুরাতন শেয়ার হোল্ডারদেরকে অগ্রাধিকার দিলেও টাকা দিতে হবে, আর অগ্রাধিকার শেয়ার এতেও কিনতে গেলেও টাকা দিতে হবে, সাধারণ শেয়ার তো অবশ্যই দিতে হবে। কিন্তু বোনাস শেয়ারের কথা চিন্তা করে দেখো, বোনাস শেয়ারে কোনো টাকা দিতে হয় না। কারণ কি? আমার লভ্যাংশ দিত নগদ টাকায়, সে লভ্যাংশটা নগদ টাকায় দিচ্ছে না, আমার কোম্পানি আমাকে লভ্যাংশ নগদ টাকায় দিচ্ছে না, বরঞ্চ শেয়ারে আমার লভ্যাংশ প্রদান করতেছে। তাহলে অ্যান্সার কোনটা? বোনাস শেয়ার। সো এই হচ্ছে আমাদের পুরা টিচার প্যানেল, এন্ড তোমাদের জন্য আমাদের একটা গ্রুপ আছে, আর যেটা পাবলিক গ্রুপ, এন্ড এখানে এইচএসসি 26 এবং 27 ব্যাচ তার লেটেস্ট আপডেট অ্যান্ড ফ্রি ক্লাসগুলা এখানেই পাবা। সো এই গ্রুপে যুক্ত হয়ে যাও, এটা দিয়ে সার্চ করলেই পেয়ে যাবা, এখানে আমাকেও দেখতে পাচ্ছ। আর পুরো সুপার টিচার প্যানেল, প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, অ্যান্ড অনেকেই করা শেষও। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো আজকের ক্লাসটা? 2-একটা রিভিউ দিতে পারো। আমার আজকে লাভটা ভালো হইতেছে না, কারণ হচ্ছে লাভ নেই মনের মধ্যে, বুঝছো? হয়তো বা দেখি ছোট্ট করে একটা দিচ্ছি, নাও। সো একটা স্ক্রিনশট নিতে পারো, এন্ড ক্লাসটা কেমন লাগছে জানাইতে পারো। সো এমন ক্লাস তোমরা চাও কিনা, তোমাদের রিভিউ, তোমাদের রেসপন্স, আমাদের যে পাবলিক গ্রুপ আছে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা বিপি, সেখানেও ক্লাসটির রিভিউ দিতে পারো, অ্যান্ড হচ্ছে জানাইতে পারো যে অ্যাটলিস্ট এমন ক্লাসটা কেমন তোমার জন্য ইফেক্টিভ হয়েছে কিনা, বা যা যা বুঝিয়েছি সবটা তুমি বুঝতে পেরেছো কিনা। তো সবকিছু একটু জানাইতে পারো, জানাইলে ভালো লাগে, আমরা উৎসাহিত হই, কারণ ফ্রি ক্লাস, আমাদের তো তোমার থেকে চাওয়ার কিছুই নাই। সো রিভিউ ভালো লাগলে জানাবা, না লাগলে জানাবা না, এটা তোমারই উপরে ডিপেন্ড করবে। আমাদের পাবলিক গ্রুপগুলোতে ওপেন, আমি নিজেই পোস্টটাকে অ্যাপ্রুভ করব। সো যাদের মন চাই রিভিউ দিতে পারো। অ্যান্ড এমন ক্লাস চাও কি না, যদি ক্লাসটা ভালো লাগে আমি অবশ্যই চেষ্টা করব ঈদের আগে আরও 1টা বা 2টা ক্লাস নেওয়ার জন্য। তবে সেটা তার জন্য তোমাদের রেসপন্স অনেক দরকার। তোমাদের যদি রেসপন্স ঠিকঠাক মতো না পাই, তাহলে সেক্ষেত্রে আমি আসবো না। সো এটা তোমাদের জন্য ঈদ গিফট হিসেবে আমি আমাদের দিক থেকে, সবার দিক থেকে আমরা নিয়ে আসছি। সো এরকম আয়োজন একটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যেগুলো আর কি এক্সামে আসার মতোই কোশ্চেন, সেইগুলো যদি এইভাবে আনতে থাকি, তাহলে 1 ঘন্টার মধ্যে তাহলে কতটা ইফেক্টিভ হবে তোমার জন্য। আর এই ক্লাসগুলা কিন্তু তোমার পছন্দ কিনা, আমরা কিন্তু এটা একটা পাইলট প্রজেক্ট হিসেবে নামিয়েছি, ঠিক আছে? সো যদি তোমাদের ভালো লাগে তাহলে এটা আমরা আরও নিয়ে আসবো, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমরা আর কি আনবো না, এটাই, ঠিক আছে? আমি তো শেয়ার করেছি, অবশ্যই পিডিএফ দিব। ক্লাসটা শেষ করে এই ক্যাপশনে আবার চলে আসবা, পেজে চলে আসবা, 5-6 মিনিট বা 10 মিনিটের মধ্যে এই পিডিএফটা আপলোড করা হবে। সো আজকের মতো বিদায় নিই।
হ্যাঁ, পরবর্তীতে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে ছিলাম এতক্ষণ তোমাদের স্নেহা আপু। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।